আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। মত পার্থক্য যেন মত বিভেদে পরিণত না হয়, সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান। দলের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় বাড়ছে জনগণের প্রত্যাশা। আমরা ওনার সাথে কাজ করছি দীর্ঘ সময় ধরে এবং আমরা খুব অভিভূত যে ওনার সঠিক নেতৃত্বে আমরা বিএনপিকে মানুষের কাছে আস্থাভাজন দল করতে পারবো। জনাব তারেক রহমান ম্যাডামের পথ অনুসরণ করেই আজকে এই দেশের নেতৃত্ব দেবেন। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। এ পর্যায়ে জানাবো অন্যান্য শিরোনাম। জামায়াত এনসিপি জোট প্রস্তুত, 2-1 দিনের মধ্যে আসন ঘোষণা। বিশেষ দলের প্রতি ঝুঁকছে সরকার, অভিযোগ নাহিদের। বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে। সীমানা জটিলতায় স্থগিত পাবনা 1 ও 2 আসনের নির্বাচন। মনোনয়ন ফিরে পেলেন জামায়াতের আজাদ ও স্বতন্ত্র প্রার্থী যারা সহ অর্ধ শতাধিক। সকলের জনসমর্থনেই ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো। মোসাব্বির হত্যার বিচার দাবিতে রাজপথে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। জড়িত সন্দেহে মূল শুটার সহ 3 জনকে ডিবিতে জিজ্ঞাসাবাদ। ব্যাংক খাতের শৃঙ্খলায় বিশেষ দেউলিয়া আদালতের সুপারিশ সিপিডির। অস্থিরতা কেটে গেছে, দাবি অর্থ উপদেষ্টার। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি ফার্নেস জুই। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো খবর। মত পার্থক্য যেন মত বিভেদে পরিণত না হয়, সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশের মানুষের উন্নয়নে নিজের কর্মপরিকল্পনা সাংবাদিকদের তুলে ধরেন সকলের কাছে তারেক রহমান। দেশে যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে গণমাধ্যমের সহযোগিতা চান বিএনপি প্রধান। স্বদেশ প্রত্যাবর্তনের পর এ নিয়ে দ্বিতীয়বার সাংবাদিকদের সঙ্গে বসলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভেন্যুতে প্রবেশ করে শুরুতেই তিনি উপস্থিত সাংবাদিকদের সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সম্পাদকদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন, খোঁজ নেন মাঠের সাংবাদিকদের কাছে গিয়েও। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন সম্পাদকরা, তুলে ধরেন গণমাধ্যম নিয়ে তাদের প্রত্যাশা ও প্রতিবন্ধকতার কথা। আমরা যদি ভবিষ্যতের বাংলাদেশকে সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই, তাহলে অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ থাকতে হবে। আমরা পরিপূরক, আমরা ওয়াচডগ হিসেবে আপনাদেরকে বস্তুনিষ্ঠভাবে দায়িত্বশীলতার সঙ্গে আপনাদের ভুল ত্রুটি আমরা ধরিয়ে দিতে চাই। এগ্রিকালচারে অনেক উন্নতি হয়েছে, কিন্তু গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় 80-90 ইয়ার্ড নিচে চলে গেছে। তারেক রহমান কথা শোনেন মাঠের সাংবাদিকদেরও। সেখানে উঠে আসে বেশ কিছু বিষয়। তাৎক্ষণিক উত্তরও দেন বিএনপি চেয়ারম্যান। গণমাধ্যমে নারীদের সংখ্যা যেন আরো বাড়ানো হয় এবং যারা আসে তারা যেন ঝরে না পড়ে এবং যারা কাজ করছে তাদের এগিয়ে যাওয়ার যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো আপনারা অ্যাড্রেস করবেন বলে আশা রাখি। অনেক সময় নারীরা খুব হেনস্থার শিকার হচ্ছে। এখানে আজকে আপনারা যারা আছেন উপস্থিত, আপনাদের সকলকে অনুরোধ করবো, বোধহয় সংবাদ মাধ্যম মালিক, সম্পাদক সহ সাংবাদিক যারা আছেন, আমার মনে হয় সকলের এখানে একটা কোনো চিন্তা ভাবনা করা উচিত যাতে সমাজে এই প্রবণতাটা যাতে বন্ধ করা সম্ভব হয়। মূল বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, ভবিষ্যৎ সাংবাদিকতা স্বাধীন থাকবে। 5 আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চায় না বাংলাদেশ। যারা দেশে ছিলেন আপনারা, তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো জানবেন। তবে আমি একদম যে জানি না বোধহয় বিষয়টি তা নয়। আমার এক পাশে 1981 সালের একটি জানাজা, একই সাথে আমার এক পাশে 2025 সালের 31 ডিসেম্বরের একটি জানাজা, আর আমার আরেক পাশে
2024 সালের 5ই আগস্টের একটি ঘটনা। আসলে 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। তারেক রহমান বলেন, মতের পার্থক্য থাকতেই পারে, তবে আলাপ আলোচনার মধ্য দিয়ে সব সমাধানই সম্ভব। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। গত 16 বছরে সাংবাদিকদের উপর নির্যাতনের কথা উল্লেখ করেন তারেক রহমান। ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে কাজ করার বিষয়ে নিজের পরিকল্পনার একাংশও তুলে ধরেন বিএনপি প্রধান। মানবাধিকার সম্পাদক সাহেব একটু বলেছেন যে আমার প্ল্যানটা পরিষ্কার না, আমার মনে পরিপূর্ণ পরিষ্কার না হলে কিছুটা হয়তো আমি পরিষ্কার করতে সক্ষম হয়েছি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হয় উচ্ছ্বসিত সারা দেশের বিএনপির নেতাকর্মীরা। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতি জন আকাঙ্ক্ষা আরও বেড়েছে। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো তিনিও দল ও দেশকে এগিয়ে নেবেন, এমন প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের। তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় সারা দেশের নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা। প্রিয় নেতাকে দলের প্রধান হিসেবে পেয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তারেক রহমানের রাজনীতির হাতেখড়ি জন্মস্থান বগুড়ায়, তাই এখানকার নেতাকর্মীরা একটু বেশি খুশি। তারা বলছেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো দল ও দেশকে এগিয়ে নেবেন তিনি। আমরা বগুড়াবাসী তাকে অভিনন্দন জানাই। বগুড়ার 50 লক্ষ জনগণের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। দেশ জাতির কাঙ্ক্ষিত আশা পূরণে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে বাবা শহীদ জিয়াউর রহমানের মতো, মা বেগম খালেদা জিয়ার মতো আদর্শ নিয়ে দেশকে ইনশাআল্লাহ একটা সোনালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। তারেক রহমান দায়িত্ব পাওয়ায় আনন্দিত সিরাজগঞ্জের নেতাকর্মীরাও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তার নেতৃত্বে বিএনপি জনগণের কাছে আস্থার দলে পরিণত হয়েছে। আমরা খুব অভিভূত যে ওনার সঠিক নেতৃত্বে আমরা বিএনপিকে মানুষের কাছে আস্থাভাজন দল করতে পারবো। সেটা হচ্ছে জনগণ তারেক রহমানের উপরে স্বতঃস্ফূর্ত আস্থা এনেছে এবং জনগণ মনে করে তারেক রহমান তাদের আস্থার মূল্য দিতে পারবে। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে দলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন চট্টগ্রামের নেতাকর্মীরা। আজকে সবাই উৎফুল্ল, খুব আনন্দ, এবং আমরা বাংলাদেশের সমগ্র 18 কোটি মানুষ বিশ্বাস করে ওনার নেতৃত্বে বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছিল স্বনির্ভর বাংলাদেশের দিকে, স্বাবলম্বী বাংলাদেশের দিকে, ইনশাল্লাহ ওনার নেতৃত্বে আরো এগিয়ে যাবে। বিএনপি ওনার নেতৃত্বে যেভাবে শক্তিশালী হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, আগামী দিনেও বিএনপিকে উনি একটা শক্তিশালী এবং আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাবেন। এর আগে শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাকে দলের চেয়ারম্যান করা হয়। আলহাদি খান, নিউজ 24। অন্য জোটগুলোতে আসন নিয়ে অস্পষ্টতা থাকলেও এনসিপি জামায়াত জোট নির্বাচনের জন্য প্রস্তুত, আর 2-1 দিনের মধ্যেই আসবে আসন ঘোষণা। রাজধানীতে ইইউর প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। অভিযোগ করেন, সরকার একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা ও নিরাপত্তা দিচ্ছে। রাজনীতির নয়া বন্দোবস্ত প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে 2025 সালে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যাত্রাপথে নানা চড়াই উতরাই পেরিয়ে এখন নির্বাচনের মাঠে দলটি। ভোটের নানা সমীকরণ ব্যর্থ করে তফসিলের পর জামায়াতের সাথে নির্বাচনী জোটের ঘোষণা দেয় দলটি। পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। ভোটের প্রচারণা শুরু না হলেও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আসন ভিত্তিক কর্মসূচি পালন করছে এনসিপি নেতারা। অন্য জোটগুলোতে আসন নিয়ে অস্পষ্টতা থাকলেও এনসিপি জামায়াত জোট নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানালেন নাহিদ ইসলাম। বলেন, আগামী 2-1 দিনের মধ্যেই আসবে আসন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা। বিশেষ রাজনৈতিক দলকে
সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে। শনিবার রাজধানীর একটি হোটেলে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন নাহিদ ইসলাম। অভিযোগ করে বলেন, সরকার একটি দলকে বিশেষ সুবিধা ও নিরাপত্তা দিচ্ছে। আমরা আশা করি আমরা 11 বা 12 আগামীকাল বা পরশুর মধ্যে আমরা হয়তো ঘোষণাটা আসবে। অন্তত এনসিপির জায়গা থেকে আমরা কত আসনে করতেছি এই জোটে সেটা আমরা পরিষ্কার করব। এদিকে কুমিল্লার এক অনুষ্ঠানে এনসিপির হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণকে সাথে নিয়ে ভোট ডাকাতি প্রতিহত করা হবে। আমরা যে ভোট চুরি হতে দিব, আমার বিরুদ্ধে যদি কেউ ভোট দেয় সেই জন্য ভোটটা দিতে পারে, আমরা সেটার ব্যবস্থা ইনশাআল্লাহ করব। কুমিল্লা দেবিদ্বারে ভারতীয় আগ্রাসন বিরোধী ওই পদযাত্রায় এনসিপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সীমানা জটিলতার কারণে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, নতুন সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই 2 আসনের নির্বাচন হবে না। এদিকে আপিল শুনানির প্রথম দিনে তাসনিম জারা, হামিদুর রহমান আজাদ, শামীম হায়দার পাটোয়ারি সহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন। আর শুনানির প্রথম দিনে 70টির মধ্যে 52টি আপিল মঞ্জুর হয়। সাধারণত জাতীয় সংসদের 300 আসনে একই দিনে নির্বাচন হয়, তবে কোনো আসনে প্রার্থীর মৃত্যু, ভোটে অনিয়ম, আদালতের নির্দেশনা সহ বিভিন্ন কারণে এক বা একাধিক আসনে ভোট বন্ধ রাখতে পারে নির্বাচন কমিশন। এবার আদালতের নির্দেশনা মেনে পাবনা 1 ও 2 আসনে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ভোট স্থগিত রেখেছে ইসি। অন্য কোনো সিদ্ধান্ত না আসলে এবার 12 ফেব্রুয়ারি 298 আসনে ভোট হবে। আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল, আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে পাবনা 1 আর 2 এর পরে। শুনানির প্রথম দিনে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, কক্সবাজার 2 আসনের জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি। এছাড়াও বৈধতা পান জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি। এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব, তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। 2013 সালের এই কনফিউশনের উপরে ভিত্তি করে 2018 সালে উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কক্সবাজার 2 থেকে নির্বাচন করেছিলেন এবং সেখানে তিনি বৈধভাবেই নির্বাচন করেছেন এবং একই ইস্যু নিয়ে আরো কিছু এরকম যাদের আছে তাদেরটাও মনোনয়নপত্র বৈধ হয়েছে। মবের প্রশ্ন হচ্ছে, যেমন আমাদের অসংখ্য জায়গায় যখন মনোনয়ন বৈধ করা হয় তখন সেখানে মব একটা হুমকি দেয়। এদিন 70টি আপিলের শুনানি হয়, যার মধ্যে 52 জনের মনোনয়ন বৈধ হয়েছে। আপিলের মনোনয়ন অবৈধ থেকে গেছে 15টি, আর বাকি 3টি আপিল পেন্ডিং রেখেছে নির্বাচন কমিশন। শুনানিতে 2টি আপিলের প্রতিনিধি উপস্থিত ছিলেন না। নৌ আদালতের একটা মামলা, সেই তথ্য জানার পরে আমরা সেটা আদালতে যোগাযোগ করেছি এবং পরবর্তীতে এফিডেভিট দাখিল করেছি এবং বিজ্ঞ কমিশন আমাদের বক্তব্য গ্রহণ করে আমাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। পঞ্চগড় 1 এবং 2 আসনে আল রাশেদ প্রধানের মনোনয়ন বৈধ বলে ঘোষিত হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রার্থী তার বৈধতা পেতে ও অন্যের মনোনয়নের বিরুদ্ধে 645টি আপিল দায়ের হয়েছিল। আগামী 18 জানুয়ারি আপিলের শুনানি শেষ হবার কথা রয়েছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। মুসাব্বির হত্যার বিচারের দাবিতে রাজপথে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব থেকে নয়াপল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, গণতান্ত্রিক সম্ভাবনাকে নস্যাৎ করতেই ষড়যন্ত্রকারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে মুসাব্বির হত্যায় জড়িত সন্দেহে মূল শুটার সহ গ্রেপ্তার 3 জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। বুধবার রাত 8টার কিছু পর
তেজতুরি বাজার এলাকার স্টার কাবাবের পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুসাব্বির। একই ঘটনায় কারণ বাজার ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হন। সিসিটিভির ফুটেজ দেখে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় শুটার জিনাত এবং হত্যার পরিকল্পনাকারী বিল্লাল সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। আটক অপর একজন তাদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ। বিচারের দাবিতে শনিবার তপ্ত দুপুরে ঢাকার রাজপথ সাক্ষী হলো এক পুঞ্জীভূত ক্ষোভের। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় জাতীয় প্রেস ক্লাবের চারপাশ। নীল নকশা যারা করেছে তাদের যে পর্যন্ত আইনের আওতায় না আনা হবে আমরা রাজপথ ছেড়ে যাব না। যদি সরকারের শুভবুদ্ধির উদয় না হয় সাংগঠনিকভাবে আলোচনা করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। স্বেচ্ছাসেবক দলের ডাকে প্রেস ক্লাবের আঙিনা ছেড়ে নয়াপল্টনের দিকে পা বাড়ায় নেতাকর্মীরা। আমরা অবিলম্বে এই বর্তমান সরকারের কাছে দাবি করছি এই ধরনের খুনিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে নেতারা বলেন, ঘাতকের গুলিতে শুধু মুসাব্বির খুন হননি, খুন হয়েছে রাজনৈতিক নিরাপত্তা। একজন দুইজনকে নামমাত্র গ্রেপ্তার দেখিয়ে আমাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। শুধু ঢাকায় নয়, গোটা দেশেই ফুঁসে উঠেছে এই বিক্ষোভ। বিভিন্ন জেলায় একই দাবিতে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। জেলায় জেলায় মুসাব্বির হত্যার বিচারের দাবিতে ডাকা বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে কঠোর হুঁশিয়ারি দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন হয়েছে, এর দায় বিচারপতিদের বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, প্রধান বিচারপতির দায়িত্ব ছিল তাদের অপসারণ করা। যত জামিন হয়েছে জুলাই ঘটনাতে গ্রেফতারকৃত যারা, তাদের মধ্যে কিছু কিছু জামিন অবশ্যই মানুষ পেতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে এই ধরনের লোকটা জামিন পেয়েছে। এই জামিনের 90% হয়েছে হাইকোর্ট থেকে। হাইকোর্টে যে জামিন দেয়, জামিনটা দেয় হাইকোর্টের একজন বিচারক। তো জামিন দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে সেটা বিচারকের দোষ। এই বিচারকদের অনেকেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া, তাদেরকে সরানোর দায়িত্ব ছিল প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে। আংশিক নয় পুরোটাই সত্য প্রকাশের অঙ্গীকারে 17 বছরে পা দিল দৈনিক কালের কণ্ঠ। প্রতিষ্ঠার পর থেকে যাত্রাপথে সংবাদপত্রটির পাশে থাকায় পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান কালের কণ্ঠ সম্পাদক। আংশিক নয় পুরো সত্য, সাহসী এবং সত্য প্রকাশের এমন ব্রত নিয়ে যাত্রা দেশের পাঠক নন্দিত জাতীয় দৈনিক কালের কণ্ঠের। দেড় যুগের এই যাত্রায় নানা বাধা ছিল, তবে সত্য প্রকাশে থেমে থাকেনি, ছুটে চলেছে অবিরাম, করা যায়নি কণ্ঠরোধ। গর্বিত এই পথ চলার 16 বছর। প্রতিষ্ঠা বার্ষিকীতে শনিবার প্রধান কার্যালয়ে দিনভর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, পাঠক, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয় কালের কণ্ঠের আঙিনা। কালের কণ্ঠ সব প্রথম দিন থেকে পড়ি, এখনো পড়ি। আর এই স্পোর্টস পার্সন ডেফিনেটলি স্পোর্টসের পাতাটাতে বেশি পড়া হয়। কালের কণ্ঠ একটি প্রতিষ্ঠিত বাংলা পত্রিকা হিসেবে দেশে সমাদৃত হয়েছে এবং দেশের একটা পাঠকপ্রিয় দৈনিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক জানান, সময় বদলেছে, চ্যালেঞ্জ বেড়েছে, কিন্তু বস্তুনিষ্ঠতা ও দায়বদ্ধতার জায়গায় অবিচল কালের কণ্ঠ। ডিজিটালি আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে তো আমরা যাচ্ছি। গুজব থেকে রেহাই পেতে হলে মেইন স্ট্রিমেই আমাদের ভরসা করতে হবে, আমাদের পাঠকদের, আমাদের দর্শকদের। পত্রিকাটির সম্পাদক এবং প্রকাশক জানালেন, পাঠকদের ভালোবাসাই কালের কণ্ঠের অনুপ্রেরণা। সামনের দিনগুলোতেও পাঠকদের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবে পাঠকপ্রিয় এই পত্রিকা। সততার সঙ্গে, সদিচ্ছার সঙ্গে, বস্তুনিষ্ঠতার সঙ্গে আমরা তথ্য বৃহত্তর পাঠক সমাজের কাছে পৌঁছে দিতে চাই। সকলের একান্ত প্রচেষ্টায় এবং ইচ্ছায় এবং অক্লান্ত পরিশ্রমের ফল আজকে কালের কণ্ঠ। কালের কণ্ঠ বাংলাদেশের সমস্ত বিচরণ করে। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক সংকট, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে দুর্নীতির বিরুদ্ধে কিংবা বৈশ্বিক চ্যালেঞ্জ, সব ক্ষেত্রেই দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থেকেছে কালের কণ্ঠ। ভবিষ্যতেও অবিচল থাকবে এই পথ চলা, বলছেন দায়িত্বশীলরা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দেশে এডিপি বাস্তবায়নের হার গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন। স্থবির হয়ে আছে দেশি বিদেশি বিনিয়োগ। এমন বাস্তবতায় অর্থনীতি এখন গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। শনিবার সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি।
সংস্থাটি বলছে বিনিয়োগ ও কর্মসংস্থান নির্বাচিত সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সুদের হার বাড়িয়ে নয়, বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ ঠিক রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিট পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তার দাবি, ক্রিকেটারদের জিজ্ঞাসাবাদের পুরো প্রক্রিয়াই হয়েছে নির্ধারিত কোড অফ কন্ডাক্ট ও গাইডলাইন মেনে। তাছাড়া সিলেট টাইটান্স ও মোহাম্মদ আমিরের মধ্যকার চুক্তি পারস্পরিক সমঝোতার মাধ্যমে হয়েছে বলেও জানান তিনি। স্বচ্ছতার কথা মাথায় রেখে বিপিএল ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটকে। তবে এই জিজ্ঞাসাবাদের নিয়মকানুন মানা হচ্ছে না বলে দাবি করেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ। চলতি বিপিএলে ঢাকার হয়ে মাঠ মাতাচ্ছেন রহমানুল্লাহ গুরবাজ ও সাইফ হাসান। ফাহাদের দাবি, অতর্কিতভাবে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে ইন্টিগ্রিটি ইউনিট। কোনো প্রকার অনুমতি না নিয়ে আফগান ব্যাটারের হোটেলে হানা দিয়েছিল তারা। এমনকি সাইফকে ব্যাটপিট পরে মাঠে নামার আগে প্রশ্নের মুখে ফেলা হয়েছে। এই সিচুয়েশন যদি ক্যারি আউট করে আমরা কখনো কন্টিনিউ করার সাহস পাবো না। আসলে আমি এখানে খরচ করব, ক্ষতি দিব, বিভিন্ন কোম্পানির সিএসআর ফান্ড এনে এখানে ঢুকাবো, সাথে যাওয়ার সময় হিউমিলিয়েশন নিয়ে যাব, এটা তো সম্ভব না। তবে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলছেন ভিন্ন কথা। তার দাবি, কোড অফ কন্ডাক্ট মেনেই কাজ করেছে অ্যান্টি কারাপশন ইউনিট। অ্যান্টি কারাপশনের যে গাইডলাইন আছে এবং কোড আছে, সেই সব সেটা মেনটেন করেই অপারেশন করছে, সেটা কিন্তু তারা ওইভাবে মেনটেন করেই চলছে। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের পারিশ্রমিক ও সিলেট টাইটান্সের সঙ্গে চুক্তি বাতিল নিয়েও আলোচনা চলছে বিপিএলে। বিষয়টিও পরিষ্কার করেছেন সদস্য সচিব। তারা কিন্তু কনফার্ম করেছে যে দে হ্যাভ পেড হিম 75% অ্যান্ড টিমের কম্বিনেশন অনুযায়ী তারা তাকে কন্টিনিউ করতে চায়নি। বিপিএলের ঢাকা পর্ব শুরু হচ্ছে 15 জানুয়ারি। নানা সময় ঢাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কা উঠলেও মিঠু বলছেন ক্রিকেটাররা পাবেন পূর্ণ নিরাপত্তা। ডিসেম্বরে বিপিএল শুরু হলেও এখনো মাঠে দেখা যায়নি বিপিএল ট্রফি। দর্শকদের সেই আক্ষেপ মিটছে 17 জানুয়ারি। দুবাই থেকে আগামী সপ্তাহেই হীরাখচিত ট্রফি আসবে বলে জানিয়েছেন তিনি। তাসবিহ শরণ, নিউজ 24। এ ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।